মিথ্যে কথা বলবি না একদম। যদি মিথ্যে কথা বলিস তাহলে মেরে এখানেই তক্তা বানিয়ে দিব। তুই জানিস আমি কে, আমার কি পরিচয়? এরপরে যদি দেখেছি আমার সামনে এসে কিছু উল্টাপাল্টা করছিস, মেরে তক্তা বানিয়ে দিব ফকিরের বাচ্চা। তখন আবার মেয়েটার বান্ধবী বলল, আরে নীলা, ছেড়ে দে এই ফকিরের বাচ্চাটাকে। এই ফকিরের বাচ্চাটার সাথে কথা বলে তোর মূল্যবান সময় নষ্ট করিস না। এইসব ফকিরের বাচ্চাগুলো যে কিভাবে আমাদের ভার্সিটিতে চান্স পাই সেটাই আমি চিন্তা করছি। স্যারেরা এসব কি মানব সেবা শুরু করেছে, নাকি পড়াশোনার নামে স্যারের সাথে কথা বলার প্রয়োজন? এই বলেই দুইটা মেয়ে আমার সামনে থেকে চলে গিয়েছে। যে মেয়েটা আমাকে থাপ্পড় দিয়েছে তার নাম হলো নীলা। এটা আমি ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার আগেই জেনেছি। মেয়েটা যে ঠিক এমন হবে তা কখনো ভাবিনি। ভেবেছিলাম একটু অহংকারী হবে, তো এ তো একটু না, অনেকটাই অহংকারী। তারপর আমি যথারীতি ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসের দিকে যেতে যেতে আমি আমার পরিচয়টা দিই। আমি আকাশ চৌধুরী। এই পৃথিবীতে আমার কেউ নাই, কিন্তু রয়েছে আমার একটা সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের কথাটা নয় আপনারা একটু পরেই জানবেন। আমি ক্লাসে এসে যথারীতি সামনে এসে বসলাম। সামনের সিট ফাঁকা ছিল, তাই বসে পড়েছি। আর হঠাৎ করে ওই মেয়েটা আবারও আমার সামনে আসলো, প্যান্ট শার্ট পরা। নীলা এসে আমাকে বলতে লাগলো, কিরে তোর সাহস কী করে হয়, তুই আমার সিটে বসে গেছিস? এটা আমার সিট। এই সিট থেকে উঠে পিছনে গিয়ে বস, আর কখনোই এই সিটে বসবি না। আর যদি কখনো এই সিটে বসিস তাহলে কিন্তু তোর খবর করে ছেড়ে দেব, বলে দিলাম। তারপর আমি বললাম, কেন আমি পিছনে গিয়ে বসবো? যে সবার আগে বসবে তার সিট এটা। আমি এটা মানি না, আপনি পিছনে গিয়ে বসুন, আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই। তারপর পাশ থেকে আরও একটা ছেলে বলল, আরে নীলা, তুই তো এই ছেলেটাকে আমাদের হাতে ছেড়ে দে, তারপর আমরা দেখে নিচ্ছি। এই ছেলেটাকে মেরে পুঁতে তক্তা বানিয়ে দেই। শুধু শুধু ছেলেটার সাথে তর্ক করছিস? এই ফকিরের বাচ্চা, যা পিছনে যা। আমাদের সিটের মধ্যে তুই বসে আছিস, নাহলে কিন্তু মেরে এখানে পুঁতে রাখবো। অবস্থা খারাপ দেখে আমি পিছনে চলে আসলাম। পেছনে আসার পরে ভাবছি, এই ভার্সিটিটা এখনও স্বাধীন হয় নাই। 1971 সালে যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু এই ভার্সিটিটা এখনও স্বাধীন হয় নাই। এইসব মনে মনে ভাবছিলাম আর মুস্কি হাসি দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে ক্লাসে স্যার আসলো। স্যার ক্লাসে আসার পরেও দেখলাম নীলাকে মোবাইল টিপতে স্যারের সামনে বসে। তারপরেও স্যার নীলাকে কিছুই বলছে না। তারপর বুঝে গেলাম নীলার কি পাওয়ার, এমনকি তাকে দেখে স্যার পর্যন্ত ভয় পায়। অনেকটাই ভয় পায় স্যার। তারপর নিজেদের মতো করে লেকচার দিচ্ছে। তারপর স্যার হঠাৎ করে আমাকে খেয়াল করলো, তারপর আমাকে বলল দাঁড়াতে। আমি দাঁড়িয়ে স্যারকে বললাম, স্যার আমি ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি, আর আমার নাম হচ্ছে আকাশ চৌধুরী। তারপর স্যার বলল, ঠিক আছে, ভালো করে ক্লাস করো, আর যদি কোনো সময় কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে এসে জানাবে, আর তোমরা সবাই আকাশকে নিজের বন্ধুর মতো মনে করবে। তারপর বেঞ্চ থেকে একটা ছেলে উঠে বলল, স্যার এরকম ফকিরনি মার্কা ছেলেকে আমরা আমাদের বন্ধু কখনোই বানাবো না। স্যার আপনার কি চোখের মধ্যে কোনো কিছু হয়েছে নাকি, নাকি আরও একটা চশমা দেবো আপনাকে? এরকম ফকিরনির বাচ্চা আমাদের বন্ধু হয় কিভাবে? স্যার এই কথা শোনার পরে স্যার আর কিছু বলল না। স্যার আর কিছু বলার ক্ষমতাও নেই। স্যার আর কিছু না বলে যথারীতি লেকচার দিতে লাগলো, আর আমিও ক্লাসে চারপাশে দেখতে লাগলাম। দেখছিলাম 4-5টা, আর এভাবেই প্রত্যেকটা ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হলাম। তারপর শাকিল নামের ছেলেটা আমাকে পিছ থেকে ধাক্কা মারে। পিছ থেকে ধাক্কা খাওয়ার পরে আমি সিঁড়ির উপর পড়ে যাই, আর সিঁড়ির উপর পড়ে যাওয়ার পরে হাতে অনেক ব্যথা পাই। তবুও কোনো কিছু না বলে আমি হাঁটতে শুরু করলাম। তারপর হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের মাঠে চলে আসলাম। হঠাৎ তাকিয়ে দেখি 4-5টা পুলিশের গাড়ি এসেছে। তারপর গাড়িগুলো এসে এক জায়গায় থামলো, আমি সাইড দিয়ে চলে গেলাম। তারপর তাকিয়ে দেখলাম গাড়ি থেকে একটা ছেলেকে নামালো, আর সেখানে নীলা চলে আসলো। নীলা আসার পর ছেলেটা নীলার কাছে মাপ চাইতে লাগলো। তারপর ছেলেটা নীলাকে বলল, আপু আমাকে মাপ করে দাও, আমি আর কখনোই তোমার সামনে আসবো না। আমি আসলে বুঝতে পারিনি আপনি কে ছিলেন, প্লিজ আপু আমাকে ক্ষমা করে দিন, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। তারপর নীলা বলল, তোর সাহস হয় কিভাবে আমাকে প্রপোজ করার? তুই জানিস না আমি কে? ও যে হাত দিয়ে আমাকে প্রপোজ করেছিল সেই হাতটা ভেঙে ওকে ছেড়ে দে। নীলার কথা শেষ হতে না হতেই 2টা পুলিশ ছেলেটার হাত ভেঙে দেয়। আর ছেলেটার হাত ভেঙে দেওয়ার পরে ভার্সিটির যত ছাত্রছাত্রী ছিল সবাই হাঁ করে তাকিয়েছিল, কারো কিছু বলার ছিল না। আর ছেলেটা তো প্রাণপণে চিৎকার করছে। আর তখন পুলিশগুলো ছেলেটাকে সেখানেই ফালিয়ে রেখে চলে গেল, আর নীলাও তার গাড়িতে উঠে চলে গেল। আর সবাই ছেলেটার দিকে তাকিয়ে রইল। আর আমি তখন ছেলেটার কাছে এগিয়ে গেলাম। আমি এগিয়ে যাওয়ার পরে সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে রয়েছে। আমি একটা ছেলেকে সাহায্য করছি, এটা তো খারাপ কিছু না। তারপর ছেলেটাকে নিয়ে হসপিটালে চলে আসলাম। হসপিটালে আসার পরে আমি ছেলেটাকে ভর্তি করলাম। ছেলেটাকে ভর্তি করার পরে ছেলেটা আমাকে বলল, ভাই
তুমি তোমার জীবনের রিস্ক নিলে কেন আমার জন্য? আমার না হলে ক্ষতি হয়েছে, আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। ভাই, তুমি যদি জানতে মেয়েটাকে, তাহলে তুমি কখনোই আমাকে হসপিটালে নিয়ে আসতে না। আর নীলা যদি একবার জানতে পারে তুমি আমাকে হসপিটালে নিয়ে আসছো, তোমাকে যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে। তারপর আমি বললাম, দেখো, আমি এসব কোনো কিছু ভয় পাই না। আর এমনিতেও নীলার সাথে সকালে আমার ঝামেলা হয়েছিল। আর তুমি আমাদের ভার্সিটিতে পড়ো, তার মানে হচ্ছে তুমি আমার বন্ধু। আর এখানে কোনো কথা নেই। তারপর ছেলেটা বলল, ভাই রে, তোমার মতো ছেলে যদি প্রত্যেকটা ভার্সিটিতে থাকতো, তাহলে এরকম মেয়েরা কখনো আর কাউকে র্যাগিং করার সাহস পেত না। সত্যি কথা বলতে মেয়েটাকে আমার অনেক দিন ধরেই ভালো লাগে। ভার্সিটির প্রথম দিনই আমার মেয়েটাকে পছন্দ হয়েছিল। তারপর একদিন সাহস করে মেয়েটাকে প্রপোজ করেছিলাম। আর প্রপোজ করার পরেই আমার এই অবস্থা। আমি খারাপ কোনো ইঙ্গিত দেইনি। তারপর আমি বললাম, হ্যাঁ, আমি এই বিয়েটার ব্যাপারে কিছুটা হলেও শুনেছি। আমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি নতুন। আর অ্যাডমিশন নেওয়ার পরেই তারপর আমার সাথে এসব ঘটনা ঘটে। তারপর আমি ছেলেটাকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। আর ছেলেটাকে সব কিছু বলার পরে ছেলেটাও যেন আর কিছু বললো না। তারপর আমি আবার বললাম, আচ্ছা থাক, এসব কিছু বললে আর কোনো লাভ নেই, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। তারপরে এসে আমি ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তারের সাথে কথা বলা শেষ হওয়ার পরে আমি হসপিটালের বিলটাও মিটিয়ে দিলাম। তারপর এসে ছেলেটার সাথে আমি আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমার কাছে একটা ফোন আসে। আমি কলটা রিসিভ করে কথা বললাম। কথা বলা শেষ করার পরে আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। গাড়িটা জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলো। আমি নিজে ড্রাইভিং করছি। আর কিছুক্ষণ পরে একটা গোডাউনের সামনে এসে থামলো। পুরনো একটা জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির ভিতরে আমার সকল কাজকর্ম হয়ে থাকে। আমি গাড়ি থেকে নামার পরে তখন সাদ্দাম এসে বলতে লাগলো, দোস্ত, তোর কি মাথা ঠিক আছে? তুই যে কাজে হাত দিয়েছিস, এই কাজে কত লাখ টাকা লাগতে পারে তোর কি কোনো আইডিয়া আছে? এখানে কম করে হলেও প্রায় 20 কোটি টাকার প্রয়োজন। এই 20 কোটি টাকা কে দিবে তোকে? তারপর আমি বললাম, এই চিন্তা তোর নয়, এই চিন্তা আমার। এখন প্রথম কথা হচ্ছে, যারা যারা আমার দলের হয়ে কাজ করতে চায় তাদের সবাইকে নিয়ে আসবি। আর তাদেরকে 50,000 টাকা করে বেতন দিবি। তারপর সবাই আমার সামনে চলে আসলো। আর তারা সবাই আমার সামনে আসার পরে বেশ কিছুক্ষণ ভালো কথা বললাম। তারপর আমি দাঁড়িয়ে বললাম, এখন তোদের কাজ হলো যারা যারা আমার সাথে কাজ করতে চায় তাদের সবাইকে এক জায়গায় করা। আর এক জায়গায় করার পরে তোদের সবার প্রথম কাজ হবে, প্রত্যেকটা জেলার মধ্যে আমার একটা করে অফিস হবে। আর প্রত্যেকটা জেলার মধ্যে অফিস হওয়ার পরে প্রত্যেকটা অফিসে 50 জন করে লোক থাকবে। আর ওই 50 জন লোকের হাতেই একটা করে বন্দুক থাকবে। আর সেই 50 জন লোকই সেই জেলাটাকে নিয়ন্ত্রণ করবে। আর ছোট বড় সবাইকে তাদের ইনকামের 10% চাঁদা আমাদেরকে দিতে হবে। তারপর পাশ থেকে সাদ্দাম বলল, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। ভাই, দ্বিতীয় পার্টে এত পরিমাণ মজা হতে চলেছে যেটা এখনো তোমরা কল্পনা করতে পারো নাই।